দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দুজন, আমি ফাইজা রাহলা, সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। শুরুতে জানিয়ে দেব ৬টা নিউজ আওয়ারের প্রধান প্রধান খবরের শিরোনামগুলো। আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোটা নিয়ে কিছু করার নেই প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে শিক্ষার্থীদের স্মারকলিপি, ২৪ ঘন্টার আলটিমেটাম। যুক্তরাষ্ট্রের নির্বাচনী সভায় গুলি, শঙ্কামুক্ত ট্রাম্প, বিশ্ব নেতাদের নিন্দা। ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু, সমন্বয় বাড়ানোর তাগিদ। Sponsored by Abiba Finance Limited. ছটা নিউজ আওয়ারের প্রধান প্রধান খবরের শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। আদালতের রায়ের আগে কোটা নিয়ে নির্বাহী বিভাগের কিছু করার নেই, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে চীন সফরের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের নামে ধ্বংসাত্মক কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কঠোর হওয়ার কারণেই দুর্নীতিবাজদের ধরা হচ্ছে। তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করে করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সংসদ অধিবেশন ডেকে কোটা সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন কোটা বিরোধীরা। এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। সহকর্মী জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে আব্দুস সালাম ও সালমান হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। কোটা বিরোধী ছাত্র আন্দোলন পদযাত্রা দুপুর ১টার দিকে জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। প্রায় আধা ঘন্টা চেষ্টা চলে সেই বাধা অতিক্রমের। প্রথম দিকে পুলিশ শক্ত অবস্থানে থাকলেও একটি পর্যায়ে সেই বাধা পেরিয়েই বঙ্গভবনের দিকে এগিয়ে যায় মিছিলটি। তবে গুলিস্তান এলাকায় পুলিশ কৌশলে গাড়ি দিয়ে আটকে দিলে সেখানেই অবস্থান নেয় আন্দোলনকারীরা। এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা গণ পদযাত্রা করে শাহবাগের দিকে এগিয়ে যায়। সেখান থেকে কোনো বাধা ছাড়াই এগুতে থাকে মৎস্য ভবনের দিকে। তবে প্রধানমন্ত্রী কর্মসূচি চলায় মাঝপথে কিছুটা আটকে থাকে গণ পদযাত্রা। এরপর শিক্ষা ভবন চত্বর, জিরো পয়েন্ট ও জিপিওর সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে শিক্ষার্থীদের। অবশ্য সচিবালয় ও গুলিস্তান এলাকায় প্রায় ২ ঘন্টা অবস্থান নিয়ে স্লোগানে মুখরিত করে রাখে আন্দোলনকারীরা। আমাদেরকে কোটা সংশোধন পাস করে কোটা সংস্কার করতে হবে, আমাদেরকে এত গ্যারান্টি দিতে হবে যে এটা কোটা সংস্কার হবে। এখন এই আন্দোলনের দৃঢ়তর এই মাত্রাটা যদি প্রশাসন না বুঝতে পারে, সেটা মনে করে প্রশাসনের ব্যর্থতা। আমাদেরকে থামায় রাখা এত সহজ না, এত সহজে আন্দোলন থামবেও না। আন্দোলন যত আগাবে, আন্দোলন তত ভালো হবে, আন্দোলন তত সফল হচ্ছে। দুপুর ২:৩০টার দিকে গুলিস্তান থেকে
12 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। না কোনো জায়গায় ছাড় দেওয়া বা আবদ্ধ রাখা এইসব জায়গার মধ্যে আমরা নাই। আমরা চেষ্টা করেছি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি যেন শেষ হয়, আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। পরে মিছিল নিয়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনকারীরা। মনিরুল ইসলাম ইন্টু, এটি নিউজ, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আজ রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই স্মারকলিপি দেন। চট্টগ্রামে স্মারকলিপি জমা দিয়ে 24 ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। 8 কিলোমিটার গণপদযাত্রা শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন রাজশাহী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রার সময় সড়কে যানজটের ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে সারা দেশে শিক্ষার্থীদের উপরে হামলা ও মামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ঢাকা আরিচা মহাসড়কে সমাবেশ করেন। কুষ্টিয়ায় কোটা সংস্কারের এক দফা দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা। একই দাবিতে বরিশাল ও কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে পুলিশের উপরে হামলার ঘটনায় করা মামলাটি তার মেরিটের উপরে চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা বিরোধীরা না বুঝে আন্দোলন করছে বলেও মনে করেন তিনি। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদক পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যদি মেরিট না দেখি বাতিল হবে, আর মেরিট থাকলে মানে এই ঘটনা অনুযায়ী মানে তদন্ত হয়ে তার বিচার ব্যবস্থা আমরা প্রেরণ করব। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। কোটা বিরোধী আন্দোলনে পুলিশকে বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। সরকারের যে চিন্তাভাবনা, পুলিশের যে চিন্তাভাবনা, তাদেরকে বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য জানাচ্ছি। এটা মানবাধিকার লঙ্ঘন, মৌলিক অধিকার লঙ্ঘন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি দাবি করি আমরা, যে কোনো ব্যক্তি সমর্থনে তার মৌলিক অধিকার, চাকরির অধিকার, কর্মের অধিকারে বক্তব্য রাখতেই পারে, আন্দোলন করতেই পারে এবং ডান্ডা মেরে ঠান্ডা করবে, এটা কোনো সভ্য জাতির জন্য হইতে পারে না। এবারে অন্যান্য প্রসঙ্গ। ট্রাম্পের ওপরে হামলা। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ায় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তাকে গুলি করা হয়। তার ডান কানের ওপরের অংশ ছিদ্র হয়ে গুলি বেরিয়ে যায়। চিকিৎসাধীন ট্রাম্প শঙ্কামুক্ত আছেন। তবে মারা গেছেন এক সমর্থক। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে হামলাকারীও। তার পরিচয় নিশ্চিত করেছে FBI। 20 বছর বয়সী হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। বিস্তারিত জানাচ্ছেন শাওন মাহফুজ। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ায় নির্বাচনের সমাবেশে কয়েকশো মানুষের মাঝখানে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ তার কান ঘেঁষে একটি বুলেট চলে যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়ে নিজেকে আড়াল করেন ট্রাম্প। এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়। সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে চারপাশে ঘিরে রাখেন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ান ট্রাম্প। এ সময় তার কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়।
হাত নেড়ে সমর্থকদের নিজের বেঁচে থাকার কথা জানান দৃঢ়চেতা ট্রাম্প। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই তাকে দ্রুত পাশের একটি গাড়িতে নিয়ে যান সিক্রেট সার্ভিসের সদস্যরা। ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়। হামলার ঘটনায় ট্রাম্পের কানের উপরের অংশ ছিদ্র হয়ে গুলি বেরিয়ে গেছে। এক্স বার্তায় তিনি জানান, অনেক রক্তক্ষরণ হয়েছে, আপাতত তিনি ভালো আছেন। সৃষ্টিকর্তা আমেরিকার প্রতি আশীর্বাদ বর্ষণ করুন। গুলিতে আহত হওয়ার পরও ট্রাম্প উইসকনসিনে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে তার প্রচার শিবির। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। তার ছোড়া গুলিতে এক সমর্থক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারীও নিহত হন। এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের সাথে কথা বলে তার বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে এ ধরনের সহিংসতাকে অসুস্থ মানসিকতা বলে ক্ষোভ প্রকাশ করেন বাইডেন। There's no place in America for this kind of violence. It's sick. It's sick. It's one of the reasons why we have to unite this country. We cannot allow for this to be happening. We cannot be like this. We cannot condone this. হামলার ঘটনার তদন্ত শুরু করেছেন গোয়েন্দা বাহিনীর সদস্যরা। ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছে বলে মনে করছে এফবিআই। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ, বিল ক্লিন্টন এবং জিমি কার্টার সহিংসতার নিন্দা জানিয়েছেন। ট্রাম্প গুরুতর আহত হননি জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু। কিছুতেই সম্ভব হচ্ছে না এর নিয়ন্ত্রণ। আর এর কারণ হিসেবে সমন্বয়হীনতার দিকেই আঙ্গুল তুলছেন বিশেষজ্ঞরা। দিচ্ছেন পরিবেশগতভাবে এডিস মশার বংশ বিস্তার রোধের তাগিদ। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ অনুসন্ধান ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশে প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাব 2000 সালে হলেও সারা দেশে ছড়িয়ে পড়ে 2019 সালে। গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মোট 3,21,179 জন। এতে মৃত্যু হয় 1,705 জনের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 48 জনের। বর্ষা মৌসুম পেছানোয় তেমন প্রকোপ নেই, তবে সামনেই ভয়াবহ হয়ে উঠতে পারে এই প্রকোপ। পরিবেশ বাঁচাও আন্দোলন ও বার্ষিক আয়োজিত আলোচনা সভায় এই আশঙ্কার কথাই শোনালেন বিশেষজ্ঞরা। প্রতিরোধ কমিটির নেতৃত্বে মানুষের বাড়িঘর, আশেপাশের ঝোপঝাড়ে এডিস মশার প্রজনন স্থল এবং বাসস্থান বিনষ্ট করতে হবে। পাড়া মহল্লায় সংক্রামক রোগ প্রতিরোধ কমিটি গঠন করা। এই কমিটি ডেঙ্গু, করোনা ইত্যাদি সংক্রামক রোগ প্রতিরোধে জাতীয় গাইডলাইন অনুযায়ী ভূমিকা রাখবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ঘাটতি তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের যে করণীয় ছিল সেটা একটা বড় ব্যত্যয়, এবং এখানে আইনি বিষয় আছে একটা, যে নগরে স্বাস্থ্যসেবা দেবে স্থানীয় সরকার। এই আইন থাকার ফলে স্বাস্থ্য বিভাগ অনেক সময় এটাতে খুব একটু এগোয় না। ক্ষতিকারক কীটনাশক ব্যবহার না করে পরিবেশগতভাবেই এডিস মশার বংশবিস্তার রোধের তাগিদ কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের। আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি সেই কীটনাশকগুলো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। সারা পৃথিবী এখন সেফ পেস্টিসাইডের দিকে চলে গেছে। যেমন বিটিআই হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যেটির টার্গেট স্পেসিফিক মানে শুধুমাত্র মশা এবং মিজকে মারে, অন্য কাউকেই সে কোনো ক্ষতি করে না। জনসাধারণকে সঙ্গে নিয়ে স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগেই ডেঙ্গু থেকে নিস্তার সম্ভব। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি গ্রাস করেছে, আর এমন সময় মানুষ এরশাদের প্রয়োজনীয়তা অনুভব করছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু। সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ.এম. এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু। শ্রদ্ধা নিবেদন শেষে এসব মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে দুর্নীতি সীমা ছাড়িয়েছে, তবে জাতীয় পার্টির শাসনামলে দেশে দুর্নীতি কম ছিল দাবি করে তিনি বলেন, আদর্শ রাষ্ট্রনায়কের ভূমিকায় দেশের মানুষ আজও এরশাদকে স্মরণ করে। দেশের যে বর্তমানে দুরবস্থা, একটা লুটপাটের
সন্ত্রাস এই দেশে চলছে। এরশাদ সাহেব আদর্শের প্রতিষ্ঠিত করে আগামী দিনে এই দেশে জাতীয় পার্টি যদি আবার ক্ষমতা আসতে পারে তাহলে এই দেশের মানুষের মুক্তি আনা সম্ভব। মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি মন্ত্রীর সাথে বিদায়ী এক সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বিমস্টেকভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিট সম্মেলন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদেরকে জানান, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কথা জানিয়েছেন। এই মুহূর্তে তাদের পাঠানো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রত্যাবাসন শুরু করবে দেশটি। এদিকে আলোচনার পর ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বাংলাদেশ থেকে কর্মী নিতে সম্মত হয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রাথমিকভাবে ইতালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়ায় ৩,০০০ কর্মী নেবে ইইউ। বিমস্টেকের রিট্রিটে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সেপ্টেম্বরে বিমস্টেকের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিমস্টেকের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন। এই সম্মেলনের পর বিমস্টেকের পরবর্তী চেয়ারের দায়িত্ব বাংলাদেশ পাবে বলেও জানান তিনি। আমরা বিমস্টেকের নেক্সট চেয়ার সেপ্টেম্বরে সামিটের পর আমরা নতুন চেয়ার হিসেবে আমরা দায়িত্ব গ্রহণ করব। মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি মায়ানমারের উপপ্রধানমন্ত্রীও, তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এখন যে রাখাইন প্রভিন্সে, আরাকান স্টেটে যে পরিস্থিতি, সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো যখনই পরিস্থিতির উন্নতি হবে তারা এই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বলে তিনি আমাকে জানিয়েছেন। হাসপাতাল ক্লিনিকে অনিয়ম পাওয়া গেলে সিভিল সার্জনকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী একথা বলেন। তাকে যখন যেখানে পদায়ন দিব তাকে থাকতেই, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই। এখানে যদি কোনো রকম অনিয়ম দেখি তাহলে আমি সিভিল সার্জনকে দায়বদ্ধ করব, ওনার কাছ থেকে আমি পড়ব। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। মধুমাস শেষ হয়েছে 1 মাস আগেই। এ মধুমাস ঘিরে দেশে যেসব ফল পাওয়া যায় তার প্রায় সবই ফুরিয়েছে। এখন বাজারে মিলছে শুধু আম, কাঁঠাল। তবে কাঁঠালের দাম তুলনামূলক কম হলেও আমের দাম গতবারের চেয়ে বেশি। বাংলা দিনপঞ্জিকায় জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধুমাস। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা এসেছে ধরণীতে, তাই আম কাঁঠাল সহ বিভিন্ন দেশি ফলের মৌসুমও প্রায় শেষের পথে। জাম ও লিচু ফুরিয়ে গেলেও পাওয়া যাচ্ছে আম ও কাঁঠাল, তবে চাহিদার বিপরীতে দাম কিছুটা বেশি। জাতীয় ফল হিসেবে পরিচিত কাঁঠাল মৌসুম শেষের দিকে হওয়ায় বাজারে সরবরাহ কিছুটা কম। ছোট আকারের প্রতি পিস কাঁঠাল 50 থেকে 60 টাকা, আর বড় কাঁঠাল পাওয়া যাচ্ছে 100 টাকায়। দাম নিয়ে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও বিক্রি নিয়ে হতাশ বিক্রেতারা। 70 টাকা আর স্বাভাবিক দাম। কাঁঠাল প্রচুর আছে, মানুষ নাই, দাম কম, খরচ তাতে পোষে না, লস আর। এদিকে মৌসুমের একেবারে শেষ দিকেও বাজারে এখনও আমের সরবরাহ ভালো। আম্রপালি, বাড়ি, ফজলি ও হাড়িভাঙ্গা জাতের কল্যাণে এখনও পাইকারি ও খুচরা পর্যায়ে মিলছে আম। তবে গতবারের চেয়ে এবার দাম তুলনামূলক বেশি হওয়ায় অসন্তোষ ক্রেতারা। গতবারের থেকে এবারে আমের দাম একটু বেশি। যে জিনিসটা একবার বেড়ে যায় ওটা আর কমে না, কারণ এবছর যদি 100 টাকা হয় আগামী বছর 150 টাকা হবে। বর্তমানে যে 4 প্রজাতির আম বাজারে পাওয়া যাচ্ছে তার খুচরা বাজার মূল্য সুরমা ফজলি 80 থেকে 90 টাকা, হাড়িভাঙ্গা 80 থেকে 100 টাকা, আম্রপালি 80 থেকে 110 টাকা এবং বাড়ি 4 জাতের আম পাওয়া যাচ্ছে 100 থেকে 120 টাকায়। ফলন কম হয়েছে, মুকুল কম হয়েছে, খরাই শেষ, কিন্তু আমের বাজার আছে এবার। গতবার দিয়ে গেছে আমরা আমের দাম কম থাকাতে আমরা দৈনিক 1,20,000-1.5 লাখ টাকা দোকানদারি করছি, কিন্তু এখন আমাদের 40,000 টাকা বিক্রি করতে আমাদের অনেক কষ্ট হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত বছরের চেয়ে এবছর ফলন 15% কম হয়েছে। সব মিলিয়ে 25 থেকে 27 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা।
মানিকগঞ্জের সিংগাইরে উন্নত জাতের বেলি ফুলের চাষ করে ব্যাপক লাভবান উদ্যোক্তা ফখরুল ইসলাম মিঠু। 10 বছর আগে উপজেলার জয়মন্টপ গ্রামে 6 বিঘা জমি ভাড়া নিয়ে বেলি ফুলের চাষ শুরু করেন মিঠু। শুরুতে তার পুঁজি ছিল 2 লাখ টাকা। এখন বাগান থেকে মাসে লাভ আসে প্রায় 3 লাখ টাকা। পাশাপাশি বাগান পরিচর্যা, ফুল সংগ্রহ ও অন্যান্য কাজের জন্য কর্মসংস্থান হয়েছে 10 জন শ্রমিকের, যার বেশিরভাগই নারী। উদ্যোক্তা মিঠু জানান, উন্নত জাতের হওয়ায় তার বাগানের বেলি ফুল বেশি সময় তাজা থাকে, তাই দামও বেশি পাওয়া যায়। কৃষি অফিস জানিয়েছে, জেলায় ফুল চাষ বাড়াতে উদ্যোক্তাদের সহযোগিতা করছেন তারা। এবারে জানাবো দেশের বাইরের খবর। কমিউনিস্ট পার্টি অফ নেপালের প্রধান কেপি শর্মা ওলিকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। স্থানীয় সময় সোমবার সকাল 11টায় শপথ নেবেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা। শেরবাহাদুর দেওবার দল নেপালি কংগ্রেসের 88 জন সংসদ সদস্য এবং ইউএমএল এর 78 সদস্য সহ মোট 166 জন সংসদ সদস্যের সমর্থন নিশ্চিত করার পর সংবিধানের 76-এর 2 অনুচ্ছেদ অনুসারে ওলিকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। দেশের প্রধান নির্বাহী হিসেবে এটি ওলির 4র্থ মেয়াদ। শুক্রবার নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আস্থা ভোটে পরাজিত হওয়ার পর পতন হয় প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ডের সরকারের। তার আগে অবশ্য নেপালি কংগ্রেস ও সিপিএন ইউএমএল জোটের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছিল। 2022 সালের নভেম্বরে নেপালের সাধারণ নির্বাচনে নেপালি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছিল প্রচণ্ডের দল, কিন্তু ভোটের পরেই দেওবাকে ছেড়ে ওলির সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রচণ্ড। পৌঁছে গিয়েছি আমাদের আজকের নিউজ আওয়ারের একেবারে শেষ প্রান্তে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোটা নিয়ে কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে শিক্ষার্থীদের স্মারকলিপি, 24 ঘন্টার আলটিমেটাম। যুক্তরাষ্ট্রে নির্বাচনী সভায় গুলি, শঙ্কামুক্ত ট্রাম্প, বিশ্ব নেতাদের নিন্দা। ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু, সমন্বয় বাড়ানোর তাগিদ। এবং নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন কেপি শর্মা ওলি। Sponsored by Abiba Finance Limited. এই ছিল আমাদের আজকের নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে চোখ রাখুন www.atnnewstv.com। এছাড়া এটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে দেখতে পারবেন এটিএন নিউজের সবশেষ খবর। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।